সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাইমন সরকার সুজন সংবাদ উপস্থাপনায় যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন। মুসলিম উম্মাহ, বিশ্ব রাজনীতি, বাংলাদেশের ভবিষ্যৎ ও সামরিক বিষয়ের সকল ভিডিও পাবেন এখানে। ইউনুসের শেষ চাল, প্রথমবারের মতো $4 কোটি অস্ত্র রপ্তানি করেছে বাংলাদেশ। বাংলাদেশ অস্ত্র রপ্তানি করার জন্য একটি ডেডিকেটেড এক্সক্লুসিভ ইকোনমিক জোন নির্মাণ করছে, যেখানে জয়েন্ট ভেঞ্চারে বিদেশি কোম্পানিগুলোর সাথে যৌথভাবে সামরিক সরঞ্জাম নির্মাণ করা হবে এবং বিক্রি করা হবে। এর জন্য 15,000 কোটি টাকার প্রাথমিক ইনভেস্টমেন্ট প্ল্যান করা হয়েছে। বাংলাদেশ একসময় অস্ত্র রপ্তানিকারক দেশ ছিল, একথা কতজন জানতেন? 1984 সালে প্রথমবারের মতো বাংলাদেশ অস্ত্র রপ্তানি করেছিল। সেই সময় বাংলাদেশ আয় করে $4 কোটি। তবে কাদের কাছে কোন মডেলের কতগুলো অস্ত্র রপ্তানি করেছে সঠিকভাবে তা জানা যায়নি। ধারণা করা হয় আফ্রিকা অথবা মধ্যপ্রাচ্যের কোনো দেশে রাইফেল, গোলাবারুদ, গ্রেনেড, হেলমেট ইত্যাদি রপ্তানি করা হয়েছিল। এরপর অবশ্য অস্ত্র রপ্তানি কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। পরে 2013 ও 2017 সালে বাংলাদেশ সমরাস্ত্র কারখানা আবার অস্ত্র রপ্তানির প্রস্তাব দিলেও আইনি জটিলতা ও সরকারের সদিচ্ছার অভাবে তা আলোর মুখ দেখেনি। সম্প্রতি আবারও অস্ত্র রপ্তানির ব্যাপারে আলোচনা শুরু হয়েছে। দেশের চাহিদা মিটিয়ে আফ্রিকায় অনুন্নত দেশগুলোতে যেতে পারে আমাদের তৈরি রাইফেল, বুলেট প্রুফ ভেস্ট, গোলা বারুদ, যুদ্ধজাহাজ, অ্যাসেম্বল করা ড্রোন, সামরিক রোবট, সামরিক ট্রাক এবং ইলেকট্রনিক্স ডিভাইস। কিন্তু আমাদের কোনো নিজস্ব ডিফেন্স রিলেটেড রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফ্যাসিলিটি নেই, যেখানে সামরিক বাহিনীর জন্য আধুনিক সরঞ্জাম নির্মাণ ও গবেষণা করা হবে। তবে এখন বাংলাদেশ কি প্রযুক্তি নিয়ে কাজ করতে পারে? 1 নম্বরেই থাকবে এপিসি বা আর্মড ভেহিকেল। আর্মড ভেহিকেল জয়েন্ট প্রোডাকশন করা যায় তুরস্কের সাথে। অটোকাডের এপিসি বা লাইট আর্মড ভেহিকেলগুলো জয়েন্ট প্রোডাকশন করা যায়। বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি এগুলো জয়েন্ট ভেঞ্চারে বানাতে পারবে। 2 নম্বরে আসি স্মল আর্মস এবং অ্যামুনেশন। এটি পুরোপুরি বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি POF এর অধীনে তৈরি হবে। আর যদি কিছু এক্সপোর্ট করা যায় সেটা হবে অ্যামুনেশন, কারণ এটার ডিমান্ড কখনো শেষ হবে না। 3 নম্বরে থাকবে কমিউনিকেশন ইকুইপমেন্ট। একটা যুদ্ধ জয়ের প্রথম ও প্রধান জিনিস হলো কমিউনিকেশন। নিজেদের একটি সিকিউর কমিউনিকেশন নেটওয়ার্ক গড়ে তুলতে হবে এবং দেশেই নির্মাণ করতে হবে। 4 নম্বরে থাকবে ড্রোন। বাংলাদেশ বিমান বাহিনী ইতিমধ্যেই চীনের সাথে একটি ড্রোন কারখানা করছে, যেখানে সোয়াম ড্রোন বা সুইসাইড ড্রোন নির্মাণ করা হবে। একই সাথে দেশে বানানো KX-2 ড্রোনের আধুনিকায়নও সম্ভব হবে। তুরস্কের সাথে যৌথভাবে TV-2 এর পার্টস বানানোর কথা শোনা যাচ্ছে, তবে সত্যতা এখনও নিশ্চিত করা যাচ্ছে না। 5 নম্বরে থাকছে নেভা প্ল্যাটফর্ম। আমাদের নৌবাহিনী পরিচালিত খুলনা শিপইয়ার্ড, চিটাগং ড্রাইডক লিমিটেড, DW নারায়ণগঞ্জ এসব শিপইয়ার্ডগুলোতে বিভিন্ন যুদ্ধজাহাজ নির্মাণ করা হবে এবং প্রয়োজনে তা রপ্তানিও করা যাবে। তবে সবার প্রথমে আমাদের নিজেদের চাহিদা পূরণের ব্যবস্থা করতে হবে। নিজেদের চাহিদা পূরণ না করে রপ্তানির চিন্তা করাটাও বোকামি। আর সব কথার শেষ কথা, একটি ডেডিকেটেড ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। বাংলাদেশের প্রতিরক্ষা ইতিহাসে এক নতুন মোড়, কারণ ফাইলের ভেতর লুকিয়ে আছে দেশের ইতিহাসের সবচেয়ে বড় সামরিক ক্রয় পরিকল্পনা। 4টি দেশের সঙ্গে যুদ্ধবিমান ও হেলিকপ্টার কেনা নিয়ে যে গোপন প্রস্তুতি চলছে তা শুধু সামরিক তৎপরতা নয়, এক নিঃশব্দ ভূ রাজনৈতিক কৌশল। একটি বুলেটের চেয়ে বেশি শক্তিশালী হতে পারে একটি সিদ্ধান্ত, আর এই সিদ্ধান্তই হয়তো বদলে দিতে চলেছে দক্ষিণ এশিয়ার আকাশের ভারসাম্য। বিশ্ব এখন খাদ্য, জ্বালানি ও অস্ত্রের ত্রিমাত্রিক সংকটে দাঁড়িয়ে। তাই ইকোনমিস্ট লিখেছে, সামরিক নিরাপত্তা এখন খাদ্য নিরাপত্তার চেয়েও বড় ইস্যু। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এটি বুঝতে পেরেছে। প্রফেসর ইউনুস সরকারের উপলব্ধি পরিষ্কার, যে দেশ তার আকাশ রক্ষা করতে পারে না তার অর্থনীতি একদম মাটিতে পড়ে যাবে। তাই নতুন নীতিমালায় বলা হয়েছে, আকাশে প্রতিরোধ, সীমান্তে স্থিতি এবং আন্তর্জাতিক অঙ্গনে ভারসাম্য রক্ষা এখন মূল লক্ষ্য। এই সিদ্ধান্ত কেবল একটি সামরিক প্রয়াস নয়, বরং একটি রাজনৈতিক বার্তা।
বার্তা, বাংলাদেশ আর আগের মতো নীরব থাকবে না। $2.2 বিলিয়ন জেট-এনসি চুক্তি এখন বাস্তবে রূপ নিচ্ছে। বৃষ্টি যুদ্ধ বিমান, প্রতিটির সঙ্গে রয়েছে আধুনিক রাডার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং লং রেঞ্জ মিসাইল। চীনের প্রতিরক্ষা পর্যবেক্ষণ সংস্থা জানায়, বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার প্রথম দেশ যারা জেট-এনসি এবং WS ইঞ্জিন সমন্বয়ে রক্ষণাবেক্ষণ সক্ষমতা গড়ে তুলছে। সামরিক বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশ, পাকিস্তান ও চীন এই তিন দেশ এক নতুন প্রযুক্তির ছায়ার নিচে চলে এসেছে। এর মানে শুধু যুদ্ধবিমান নয়, সমন্বিত কৌশল, গোপন তথ্য শেয়ারিং এবং আঞ্চলিক প্রতিরোধ ব্যবস্থার যৌথ নকশা। এই বিমানগুলো শুধু শত্রুর চোখে ভয় নয়, একটি নিঃশব্দ বার্তা, আমরা প্রস্তুত। যখন সবাই ভাবছিল বাংলাদেশ হয়তো কেবল পূর্বমুখী হচ্ছে, তখন ইউরোপে এক বিষয়, ইতালি থেকে 10টি ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কেনার আলোচনা এখন প্রায় চূড়ান্ত। এই বিমানের প্রযুক্তিগত মান পৃথিবীর শ্রেষ্ঠ কয়েকটির একটি। স্ট্যান্ডার্ড 3 কনফিগারেশন, মাল্টিরোল সক্ষমতা এবং যুক্তরাজ্য, জার্মানি, স্পেন, ইতালির যৌথ নির্মাণ। এয়ারস্পেস গ্লোবাল জানায়, এই চুক্তি হলে বাংলাদেশ ইউরোপীয় প্রতিরক্ষা চেইনে যুক্ত হবে। এটি ভারতীয় সামরিক ভারসাম্যে এক বৈপ্লবিক পরিবর্তন আনবে। বাংলাদেশের এক প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, যদি জেট-এনসি আমাদের পূর্বভিত্তিক রক্ষা কবচ হয়, তাহলে টাইফুন আমাদের পশ্চিমা আস্থার প্রতীক। বাংলাদেশ চায় তুরস্ক থেকে 8টি 129 অ্যাপেক হেলিকপ্টার, কিন্তু এর ইঞ্জিন যুক্তরাষ্ট্রের প্রযুক্তি নির্ভর। সেখানে হানিওয়েল ও রোলস রয়েসের মালিকানাধীন CTS 800A ইঞ্জিন ব্যবহার হয়েছে। আর এই ইঞ্জিন রপ্তানিতে ওয়াশিংটনের অনুমতি বাধ্যতামূলক। সেই অনুমতি এখনও আসেনি। পাকিস্তান 4 বছর আগে চুক্তি করেও এখনও হেলিকপ্টার পায়নি। বাংলাদেশ এখন তাই দুইটি পথ খুঁজছে, তুরস্কের নিজস্ব ইঞ্জিন সংস্করণ বা চীনের প্রযুক্তির সহায়তা নিয়ে বিকল্প ইঞ্জিন স্থাপন। এক জটিল কূটনৈতিক জালে ধরা পড়া সামরিক আকাঙ্ক্ষা। বাংলাদেশ এখন পাকিস্তান, চীন যৌথভাবে নির্মিত JF7 ব্লক 3-র দিকে ঝুঁকছে। 32টি যুদ্ধবিমান, প্রতিটির দাম $15 থেকে $20 মিলিয়ন। তবে সমস্যা ইঞ্জিনে। বর্তমানে ব্যবহৃত রাশিয়ান ইঞ্জিন RG-93 নিষেধাজ্ঞার কারণে অনিশ্চিত হয়ে পড়েছে। বিকল্প হিসেবে ভাবা হচ্ছে চীনের WS ইঞ্জিন, যা জেট-এনসি এর সাথেও মিলবে। একই অবকাঠামোয় দুই ধরনের বিমান রক্ষণাবেক্ষণ। এটি হবে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে সাশ্রয়ী ও কার্যকরী বিমান বাহিনী গঠনের মডেল। ডিফেন্স নিউজ এশিয়া জানায়, যদি এই ইঞ্জিন পরিবর্তন অনুমোদিত হয়, এটি হবে সুপার এয়ারফ্লেট তৈরির একটি নিখুঁত কৌশল। প্রফেসর মোহাম্মদ ইউনুস একজন নীরব পরিকল্পক, কারো কাছে বিতর্কিত, কারো কাছে আশার প্রতীক। কিন্তু আজ যারা কথা বলেন তারা সবাই স্বীকার করেন, এই ক্রয় পরিকল্পনার আড়ালে আছেন একজন মানুষ, যিনি চুপচাপ বদলে দিচ্ছেন বাংলাদেশের প্রতিরক্ষা মানচিত্র। তিনি রাজনীতিবিদ নন, কিন্তু তার প্রতিটি সিদ্ধান্ত রাজনৈতিক। তিনি সেনানায়ক নন, কিন্তু তার চিন্তা সামরিক কৌশলের অঙ্কে সিদ্ধ। সাংবাদিক হাসান তানভর লেখেন, প্রফেসর ইউনুস ঠিক সেই সময় এসেছেন যখন আকাশে শুধু যুদ্ধবিমান নয়, যুদ্ধের আশঙ্কাও ঘোরে। তিনি এসে আকাশকে ভারসাম্যের ছায়া দিয়েছেন। একদিন ইতিহাস হয়তো লিখবে, আকাশের নকশা বদলেছিল একজন প্রফেসরের কলমে। ভোরের আলোয় ঝিকমিক করছে কর্মীটোলার আনুয়ে। পুরনো MiG-29 সরিয়ে নেওয়া হচ্ছে। নতুন হ্যাঙ্গারে অপেক্ষা করছে জেট-এনসি এর প্রথম দল। একজন তরুণ অফিসার হেলমেট হাতে দাঁড়িয়ে আছেন, চোখে বিস্ময়। তিনি বলেন, স্যার, একদিন হয়তো আমরা ইতিহাসের অংশ হয়ে উঠব। তবে ইতিহাস সহজ নয়। আকাশে নতুন বিমান উঠবে, কিন্তু তার নিচে থাকবে কূটনৈতিক সংকট, বৈশ্বিক টানাপড়েন এবং প্রতিপক্ষের প্রশ্ন। বাংলাদেশ, কার্তিকে 4টি দেশের প্রযুক্তি, 4টি শক্তির ভারসাম্য, আর তার মাঝখানে দাঁড়িয়ে এক ক্ষুদ্র কিন্তু সাহসী দেশ বাংলাদেশ। রানওয়ের এক প্রান্তে সূর্য উঠছে, কিন্তু সেই আলোর নিচে এখনও ছায়া জমে আছে। কে জানে এই আকাশ একদিন কাকে আশ্রয় দেবে আর কাকে প্রতিহত করবে। ভোরের আলোয় ঝিকমিক করছে কর্মীটোলার আনুয়ে। পুরনো MiG-29 সরিয়ে নেওয়া হচ্ছে। নতুন হ্যাঙ্গারে অপেক্ষা করছে জেট-এনসি এর প্রথম দল। একজন তরুণ অফিসার হেলমেট হাতে দাঁড়িয়ে আছেন, চোখে বিস্ময়। তিনি বলেন, স্যার, একদিন হয়তো আমরা ইতিহাসের অংশ হয়ে উঠব। তবে ইতিহাস সহজ নয়। আকাশে নতুন বিমান উঠবে, কিন্তু তার নিচে থাকবে কূটনৈতিক সংকট, বৈশ্বিক টানাপড়েন এবং প্রতিপক্ষের প্রশ্ন। বাংলাদেশ,
কার্তিকে 4টি দেশের প্রযুক্তি, 4টি শক্তির ভারসাম্য, আর তার মাঝখানে দাঁড়িয়ে এক ক্ষুদ্র কিন্তু সাহসী দেশ বাংলাদেশ। রানওয়ের এক প্রান্তে সূর্য উঠছে, কিন্তু সেই আলোর নিচে এখনও ছায়া জমে আছে। কে জানে এই আকাশ একদিন কাকে আশ্রয় দেবে আর কাকে প্রতিহত করবে। সুপ্রিয় বন্ধুগণ, আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। সেই সাথে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না, যাতে এমন সব গুরুত্বপূর্ণ বিশ্লেষণ আপনার কাছে পৌঁছাতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।